নমস্কার, জি 24 ঘন্টায় আপনাদের স্বাগত। আপনারা দেখছেন স্ট্রিট ফাইট প্রেজেন্টেড বাই সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট। দেশব্যাপী লকডাউনের 51 দিন আমরা পার করে ফেললাম। আমরা আজকে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে আক্রান্তের সংখ্যা গোটা দেশে ৭৮,০০০-এর যে রেখা সেটাকে পেরিয়ে গেছে। মৃতের সংখ্যা ২৫০০ পেরিয়ে গেছে। একই সঙ্গে আসার কথা যে সুস্থ হওয়ার যে সংখ্যাটা সেটাও উত্তরোত্তর বাড়ছে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি দেশের উদ্দেশ্যে যে ভাষণ দিলেন, জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিলেন, সেখানে এই বার্তা দিলেন যে লকডাউন 4 হচ্ছে। কিন্তু একই সঙ্গে তিনি বললেন যে লকডাউন 4 হবে একদম নতুন নিয়মে, যেখানে 2 গজ দূরি থাকবে, যেখানে মাস্ক থাকবে, কিন্তু একই সঙ্গে এগিয়ে যাওয়াও থাকবে। আর সেই সময় আমরা দেখছি যে হুর পক্ষ থেকে বার্তা দেওয়া হচ্ছে যে করোনা সহজে ছেড়ে যাবার নয়। তাহলে 17ই মের পর কি হতে চলেছে? যদি সত্যি সত্যি লকডাউন ধীরে ধীরে শিথিল করা হয়, যে অ্যাক্টিভিটি আমরা ইতিমধ্যেই শুরু হতে দেখেছি, ইতিমধ্যেই বাস চলতে শুরু হয়েছে, বিশেষ ট্রেন চলতে শুরু হয়েছে, সোমবার থেকে পুরোদমে কলকাতায় হলুদ ট্যাক্সি চলতে শুরু হয়ে যাবে, কিন্তু তার সঙ্গে একই সঙ্গে সংক্রমণ লাফিয়ে বাড়বে না তো? সেটাই জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি যে অতিথিরা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে বিজেপির পক্ষ থেকে রয়েছেন তনুজা চক্রবর্তী, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন অরূপ চক্রবর্তী, আমাদের সঙ্গে শুদ্ধ ব্যানার্জি রয়েছেন কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন, এবং বিশিষ্ট চিকিৎসক মানস গুমটা রয়েছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাই স্ট্রিট ফাইটে। আমরা আলোচনায় যাওয়ার আগে একবার দেখে নিই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক দুদিন আগে রাত 8টায় যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তখন কি বললেন এই চতুর্থ দফার লকডাউন নিয়ে। हम मास्क पहनेंगे, 2 गज दूरी का पालन करेंगे, लेकिन अपने लक्ष्यों को दूर नहीं होने देंगे। इसलिए लॉकडाउन का चौथा चरण, लॉकडाउन 4, पूरी तरह नए रंग रूप वाला होगा, नए नियमों वाला होगा। राज्यों से हमें जो सुझाव मिल रहे हैं उनके आधार पर लॉकडाउन 4, इससे जुड़ी जानकारी भी आपको 18 मई से पहले दी जाएगी। मुझे पूरा भरोसा है कि नियमों का पालन करते हुए हम कोरोना से लड़ेंगे भी और आगे भी बढ़ेंगे। আর যখন দাঁড়িয়ে এই নতুন রূপে লকডাউনের কথা ভাবা হচ্ছে, আমি একবার দেখে নিই যে গত 50 দিনে লকডাউনের চেহারাটা কেমন ছিল। 25শে মার্চ যেদিন দেশব্যাপী লকডাউন শুরু হয় সেদিন দেশে আক্রান্তের সংখ্যাটা ছিল 657। এটা ঠিকই যে দফায় দফায় লাফিয়ে লাফিয়ে বেড়েছে টেস্টিংয়ের সংখ্যাও। আর আজকে যখন আমরা দাঁড়িয়ে স্ট্রিট ফাইট করছি তখন সেই সংখ্যাটা ৭৮,০০০ পেরিয়ে গেছে। দেখুন সেই পরিসংখ্যান। আমি এটা নিয়ে তনুজা চক্রবর্তীর কাছে যাব। তনুজাদি, এটা স্পষ্ট যে লকডাউন করাটা অবশ্যম্ভাবী ছিল, এটাও ঠিক যে অনন্তকাল লকডাউন চলতে পারে না। তো এখানে দাঁড়িয়ে আমি আপনার কাছে জানতে চাইবো যে লকডাউনের যে লক্ষ্য ছিল ফ্ল্যাটেনিং দ্য কার্ভ, আজকে 51 দিন পরও সেই লক্ষ্যটা কি আমরা পূরণ করতে পেরেছি? এখনও তো যে গ্রাফটা যেটা আমরা আগেও দেখলাম সেটা উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে যাচ্ছে। না না, এটা তো খুব স্বাভাবিক বিষয়। দেখুন, এটা একটা মহামারী, এটা কিন্তু শুধুমাত্র ইন্ডিয়ায় হয়েছে তা নয়, এটা বিশ্বের একটা বিড়ম্বনা। আমাদের প্রশ্নটা এখানে যে বেড়ে যাচ্ছে তা তো আমাদেরও সচেতনতা। আমরা প্রথম থেকে রাজ্যে কি দেখেছি, দেখুন মমতা ব্যানার্জি প্রথম থেকে এটাকে নিয়ে একটা ছেলে খেলায় পর্যায়ে চলে গিয়েছিলেন। উনি দাগ কাটছিলেন, উনি ঘুরে বেড়াচ্ছিলেন, বাজারদের বলছিলেন, লুকিয়ে রাখছিলেন, লাশ লুকিয়ে দাহ করা হচ্ছিল, মানে মানুষকে জানতেই দেওয়া হয়নি যে এটার মধ্যে একটা ভয় আছে, তুমি সচেতন হও, তুমি বাড়ি থাকো, যেন এমন ব্যাপারটা ডোন্ট কেয়ার যে আমার কিছুই হবে না, আমি বাইরে বেরোলেই হবে। অন্যান্য সমস্ত রাজ্য যখন সব কিছু মেনে চলেছে, আমার রাজ্যের কলকাতায় লোক ইচ্ছা মতন বুক ফিলিয়ে ঘুরে বেরিয়েছে। আমার রাজ্যে প্রথম যে 2টো ট্রেন এসছে সেখান থেকে ম্যাক্সিমাম পরিযায়ী শ্রমিক না এসে তীর্থযাত্রীদের আনা হয়েছে। তারা পর্যন্ত তাদের কোনো চিকিৎসার কোনো ব্যবস্থা হয়নি এখনো পর্যন্ত। যদিও পরিযায়ী শ্রমিকদের জন্য নিঃসন্দেহে আপনি যে প্রশ্নগুলো তুলেছেন সেগুলো নিয়ে বিতর্কের অবকাশ রয়েছে, চর্চার অবকাশ রয়েছে। আপনি পশ্চিমবঙ্গের উপর ফোকাস করছেন, সেটাও নিঃসন্দেহে অত্যন্ত জরুরি। কিন্তু শুধুমাত্র তো পশ্চিমবঙ্গ না, আপনি যেমন গোটা বিশ্বের নিদর্শন দিলেন তেমন তো আমরা দেখছি গুজরাট, মহারাষ্ট্র, দিল্লি, সব জায়গাতেই চিত্রটা এক। পাস করব সেই জায়গাটা কিন্তু আমাকে আগে মানুষ করতে হবে। প্রতিটা মানুষ আরো ভয়াবহ 100 বার আমরা যে জায়গায় বাস করছি প্রতিজন
প্রতিজন মানুষ যদি নিজের জায়গাটাকে সচেতনভাবে আমরা দেখতাম, তাহলে আজকে এইভাবে এরকম একটা বিভীষিকার সৃষ্টি হতো না। কিন্তু আমাদের সেই জন্যই আমরা বলছি, এখনো আমরা যদি আমি আসবো সচেতন আপনার কাছে, আমি এখানে অরূপ চক্রবর্তীর কাছে যাবো। অরূপ বাবু, সরাসরি দেখলাম তনুজা চক্রবর্তী তিনি এই রাজ্যের পার্সপেক্টিভে অন্তত রাজ্য সরকারের দিকে আঙুল তুলছেন। আমার খুব নির্দিষ্ট প্রশ্ন আপনার কাছে, যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, আমরা এ রাজ্যেও দেখছি যে ইকোনমিক অ্যাক্টিভিটি শুরু হতে চলেছে, কিছু শুরু হয়েও গেছে। সোমবার থেকে ট্যাক্সি পথে নেমে যাবে। সত্যি সত্যি কি তার আদর্শ পরিস্থিতি পরিসংখ্যান এখন অবধি আছে? না, আমি প্রথমেই বলি যে এই সময় তো সত্যি কথায় রাজনীতি করার সময় না। এই সময় মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন যে কেন্দ্র রাজ্য যৌথ সমন্বয়ে এই কাজটা করতে হবে এখন। কিন্তু তনুজা দেবীর বক্তব্য আমাকে বিস্মিত করে না, কারণ বিজেপির কাজই রাজনীতি করা, প্রথম থেকে সেই কাজটাই করেছেন। তনুজা দেবী নিজেরা ভুলে গেছেন যে মার্চ মাসে যখন করোনার প্রথম সংক্রমণ সারা বিশ্বব্যাপী শুরু হয় এবং আমাদের দেশেও করোনার রোগীর সংখ্যা ধরা পড়ে, তখনও পার্লামেন্ট চলছিল এবং একমাত্র তৃণমূল কংগ্রেসই প্রথম দল যারা বলেছিল যে এই সময় সংসদ চালানোর কথা নয়, এই সময় আগে দেশব্যাপী এই সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াই করার কথা। উনি ভুলে গেছেন যে মধ্যপ্রদেশের সরকার গঠন করা অবধি লকডাউন করা হয়নি। একটা দলকে সরকার গঠন করার সুযোগ দেওয়ার জন্য লকডাউনকে পিছিয়ে দিয়েছিল, যেখানে পশ্চিমবঙ্গ লকডাউন তার আগেই শুরু করে দিয়েছে। আসলে বিজেপির রন্ধে রন্ধে রয়েছে রাজনীতি। তনুজা দেবী, আপনার বলার সময় বলিনি, আপনি চুপ করুন। আপনার বলার সময় আপনি বলবেন, আপনার বলার সময় আপনি বলবেন, আপনি থামুন। আপনার বলার সময় আপনি বলবেন, আপনার বলার সময় আপনি বলবেন। আপনারা রাজনীতি করতে এসেছেন, আপনারা রাজনীতি করতে এসেছেন, রাজনীতি করুন। বাংলার মানুষ দেখেছে যে বাংলার মানুষের সাথে আপনি কি বলছেন কেউ শুনতে পাচ্ছে না। আপনি শুধু চিৎকার করছেন, আপনার কথা কেউ শুনতে পাচ্ছে না। আপনি শুধুই চিৎকার করছেন, আপনার কথা কেউ শুনতে পাচ্ছে না। বাংলার মানুষ দেখেছে বাংলার বুকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে লড়াই করছেন। প্রথম দিন থেকে এই রাজ্য প্রোঅ্যাক্টিভ মেজার নিয়েছে, সেটা করোনার মোকাবিলায় মুখ্যমন্ত্রী সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দেওয়া হোক, বা এই রাজ্যের বুকে রাজ্যের মানুষের জন্য প্যাকেজ ঘোষণা করা হোক, এই রাজ্যের মানুষকে রেশন ঘোষণা করা হোক, সমস্ত ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রোঅ্যাক্টিভলি কাজ করেছে। আমি আবারও বলছি, এটা রাজনীতি করার সময় নয়, এই সময় দাঁড়িয়ে কেন্দ্র রাজ্য যৌথ সমন্বয়ে কাজ করার কথা। কিন্তু যে আত্মনির্ভরশীল ভারতের কথা বলছেন, আমি আসবো অরূপ বাবু, আসবো আপনার কাছে। আমি শুদ্ধ ব্যানার্জির কাছে যাবো। শুদ্ধ বাবু, যে সময় আমরা দাঁড়িয়ে আছি, এই প্রশ্নটা তো উঠবে যে লকডাউনের যে সুফল আমরা আশা করেছিলাম, ফ্ল্যাটেনিং দ্য কার্ভ, সত্যি সত্যি কি আমরা তার দিকে এগোতে পেরেছি? লকডাউন, আবারও বলছি, লকডাউন অবশ্যম্ভাবী ছিল, এটা বিশেষজ্ঞরাও বলছেন যে যখন প্রতিষেধক নেই লকডাউন অবশ্যম্ভাবী ছিল। তো এই লকডাউনের যে সুফলটা, তার যে পুরোদস্তুর ফায়দা তোলাটা, সেটা আমরা তুলতে পারলাম? সেই অনুযায়ী টেস্টিং হলো, সেই অনুযায়ী কন্টেনমেন্ট করতে পারলাম? আমার মনে হয় মৌপিয়া, প্রথমে আমি তনুজাতিকে মনে করিয়ে দিই যে বসুধৈব কুটুম্বকম, ওনার বিশ্বই একটা পরিবার, এবং উনি নিজেই বললেন সারা বিশ্বের এটা ব্যাপার, এটা রাজ্যের বা কলকাতার ব্যাপার নয়। আর একটা জিনিস উনি ভুলে যাচ্ছেন, আমি মনে করাচ্ছি যে গত 7 বছর ধরে 6 বছর ধরে কেন্দ্রের সরকারটা ওনারা আছেন, এবং প্রধানমন্ত্রীর নাম হলো নরেন্দ্র মোদী এবং অর্থমন্ত্রীর নাম হলো নির্মলা সীতারামন, দলের নাম বিজেপি। ব্যাপারটা হচ্ছে এইটাই যে আমরা শুধু তো টাকার দেওয়ার কথা বলিনি, টেস্ট করা নিয়ে, পিপি কিট নিয়ে যবে থেকে লকডাউন হয়েছে আমরা চিঠি লিখেছি, সাংবাদিক সম্মেলন করেছি, বারবার বলেছি। কিন্তু আজকে ঘটনাটা কি হলো, যে জায়গায় চীন লকডাউন শুরু করেছিল, সেই জায়গায় আমরা না টেস্টিং করলাম, পিপি নিয়ে দুর্নীতি, এলিজা টেস্ট নিয়ে দুর্নীতি, যেটা একটা কাভারঅল বলে জিনিস হয় পিপি কিট, সব জায়গায় দুর্নীতি করে এতদিনে আমরা ওই সংখ্যাটা নিয়ে খুলতে যাচ্ছি। আজকে আপনারই পোস্টে দেখছিলাম মৌপিয়া যে কোয়েম্বাটুরে 2600 জন সংক্রমিত হলো বাজার থেকে। এই সংখ্যাটা কোথায় যাবে আমরা কি বুঝতে পারছি? কিন্তু আমাদের কেন্দ্র সরকার তারা একটা দ্বৈত শাসন চালাচ্ছে। লকডাউন তারা ঘোষণা করবে, কে সামলাবে? না রাজ্য, তাদের কোনো দায়িত্ব নেই। আজকে কে বদনাম হবে? রাজ্য। আমি এই প্রসঙ্গে আসবো তনুজাদের কাছে, আমি একটু ডক্টর গুমটার কাছে যাব। ডক্টর গুমটা, একদম চিকিৎসকের চোখ দিয়ে দেখে আপনার কি মনে হচ্ছে যে যেভাবে আবারও বলছি যে ইকোনমিক অ্যাক্টিভিটি সত্যি তো শুরু করতেই হবে, অনন্তকাল লকডাউন চলতে পারে না, কিন্তু একটা তো প্রশ্ন জাগবে যে আমরা 51 দিন পর যেখানে দাঁড়িয়ে রয়েছি, আস্তে আস্তে এই লকডাউন শিথিল করার, ইকোনমিক অ্যাক্টিভিটি শুরু করার জন্য যে জমিটা দরকার, সেই জমিটা কি আমরা আবাদ করতে পারলাম এই 51 দিনে? দুটো বিষয় আমি প্রথমেই বলে নিতে চাই। সেটা হচ্ছে যে এই যে রাজনৈতিক তর্ক বিতর্ক চলছে ভারতবর্ষ জুড়ে, পশ্চিমবঙ্গ, আমরা চিকিৎসক হিসেবে যদি বলেন আমরা এতে ব্যথিত, এটা 1 নম্বর।
2 নম্বর বিষয় আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে লকডাউন তো এই রোগটার চিকিৎসা নয়, লকডাউন হচ্ছে সময় কেনা। যে সময়ে আপনার দরকার ছিল যে আপনি নিজেকে প্রস্তুত করে নেবেন। আমার ভারতবর্ষে যত কোভিড রোগী তার চিকিৎসার জন্য যা যা দরকার আপনি রেডি হবেন এই সময়ের মধ্যে। এবং একই সঙ্গে আপনার যেটা দরকার সেটা হচ্ছে যে আমরা যদি ভুলে যাই যে আমার ভারতবর্ষে হচ্ছে 20 লাখ ক্যান্সার রোগীর কেমোথেরাপি চলে, আমার প্রতিদিন 1 লাখ পেশেন্টের ডায়ালিসিস হয়, আমার প্রতিদিন কত রোগী টিউবারকুলোসিস থেকে মারা যাচ্ছে, নিউমোনিয়া থেকে মারা যাচ্ছে। এবং এই লকডাউন পিরিয়ডের মধ্যে আমাদের সবচেয়ে যেটা খারাপ লেগেছে সেটা হচ্ছে যে প্রতিদিনের জরুরি পরিষেবা, প্রতিদিনের জরুরি অপারেশন এবং এই ক্যান্সার রোগীদের চিকিৎসা পেতে মানুষগুলোকে কি হন্যে হয়ে ঘুরে বেড়াতে হয়েছে। ফলে দুটো প্রস্তুতি আমার দরকার ছিল এই লকডাউনের মধ্যে, যে আমি কোভিড রোগীদের চিকিৎসার জন্য আমি পরিকাঠামো বানিয়ে ফেলবো, আমি তাদের জন্য হাসপাতাল বানাবো, তাদের জন্য ইনফ্রাস্ট্রাকচার বানাবো, আমি হচ্ছে ভেন্টিলেটর আমি রেডি করে ক্রিটিক্যাল কেয়ার তৈরি করব, একই সঙ্গে প্রতিদিনের পরিষেবা জরুরি পরিষেবা আমি হচ্ছে বজায় রাখবো। ফলে এই সময়টা আমার কেনার দরকার ছিল। একটা জিনিস পরিষ্কার বুঝে নিতে হবে, লকডাউন হচ্ছে ট্রিটমেন্ট নয়। লকডাউন এই রোগটা ছড়িয়ে পড়ার যে প্রবণতা তাকে হচ্ছে কিছুটা ডিলে করে এবং একটা জায়গায় এসে আপনাকে লকডাউন কিন্তু ওপেন করতেই হবে। এরকম হতে পারে না যে মানুষগুলো একদমই বগিজি সময় কেনাটা একদমই ডক্টর গুমটা আপনি যেটা বলছেন যে লকডাউন আসলে বাইং টাইম, এই সময় কেনাটা, এই যে 50 দিনেরও বেশি সময়টা আমরা কিনলাম, সেই সময়টাকে আমরা কোথায় কাজে লাগাতে পারলাম? আমরা কি সত্যি সত্যি জার্মানি বা নিউজিল্যান্ডের মতো ফ্ল্যাটেনিং দ্য কার্ভ এই লক্ষ্যে আমরা পৌঁছতে পারলাম? আমি তনুজা চক্রবর্তীর কাছে আসবো, তার আগে আপনাদের শোনাবো এরই মধ্যে গত সপ্তাহে গত 8 তারিখ আমরা দেখলাম লভ আগরওয়াল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব, তিনি একটা খুব ইন্টারেস্টিং এবং খুব তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন। তিনি বললেন যে সামনে একটা বড় চ্যালেঞ্জ রয়েছে এবং এই করোনাকে সঙ্গী করে চলাটাই আমাদের শিখতে হবে এবং তার জন্য আমাদের ব্যবহারিক বদল আনতে হবে। শুনুন কি বললেন লভ আগরওয়াল। हमें एक बहुत बड़ा चैलेंज हमारे सामने है जो हमें समझना होगा कि वी हैव टू ऑल्सो लर्न टू लिव विद द वायरस, एंड व्हेन वी आर टॉकिंग अबाउट लर्निंग टू लिव विद द वायरस तो बहुत ज़रूरी है कि जो वायरस से बचने से संबंधित जो गाइडलाइंस हैं हम उसको कम्युनिटी में एज ए बिहेवियर चेंज के रूप में लाएं। चैलेंज बहुत बड़ा है, मैं आप लोगों से फिर रिक्वेस्ट करूंगा, हमें सबके सपोर्ट की ज़रूरत है, मुख्यतः कम्युनिटी सपोर्ट की ज़रूरत है। सरकार जब एक एफर्ट्स अपने इन टर्म्स ऑफ कंटेनमेंट मेजर कर रही है तो आज ज़रूरत है कि कंटेनमेंट जोन के अलावा भी जो अक्रॉस द कंट्री हमारे जो जिले हमारी पॉपुलेशन फैली है वहाँ पर एक बिहेवियरल चेंज के रूप में ये सारी प्रैक्टिसेस इम्प्लीमेंट की जाएं। আর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই বার্তাটাই দিচ্ছে যে করোনা সহজে ছেড়ে যাবার নয়। একটা ছোট্ট বিরতির পর এ প্রসঙ্গে আলোচনায় ফিরবো, দেখতে থাকুন স্ট্রিট ফাইট। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন স্ট্রিট ফাইট প্রেজেন্টেড বাই সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট। যে সময় যেটা আমি আগেও বলছিলাম যে হুর তরফ থেকে খুব স্পষ্ট ইঙ্গিত দেওয়া হলো যে সহজে করোনা চলে যাবার নয়। ঠিকই তো, প্রতিষেধক তৈরির কাজ চলছে, কিন্তু আমরা এখনও জানি না যে প্রতিষেধক সেটা কবে তৈরি হবে বা আদৌ তৈরি হবে কি না। এবং হু কর্তৃপক্ষের বক্তব্য কিন্তু সেটাই উঠে আসছে যে এখনও অবধি এইচআইভির প্রতিষেধক তৈরি হয়নি। আমরা এইচআইভির সঙ্গে তা থেকে নিরাপদে বাঁচার চেষ্টা করছি, অর্থাৎ এই ভাইরাসটাকে ম্যানেজ করার চেষ্টা আমাদের করে যেতে হবে যতদিন অবধি প্রতিষেধক না প্রস্তুত হয় বা আদৌ যদি প্রতিষেধক প্রস্তুত হয়। আর এখানে আমি আবারও চলে যাব তনুজা চক্রবর্তীর কাছে। তো যদি এখানেই তো প্রশ্নটা উঠছে যে সেখানে দাঁড়িয়ে যখন আমরা দেখলাম যে নিউজিল্যান্ড বা জার্মানি যেখানেও লকডাউন হয়েছিল, সেই লকডাউনের পর তারা যেখানে অনেকটাই এই কার্ভ ফ্ল্যাটেন করতে পারলো, আমাদের এখানে সেই কার্ভ ঠিকই, আমাদের জনসংখ্যা অনেক বেশি, সমস্ত ফ্যাক্টর আমি মাথায় রেখেই বলছি, আমরা কি সত্যি সেই কার্ভ ফ্ল্যাটেন করার জায়গাটায় পৌঁছতে পেরেছি যে আমরা এবার যে শিথিল করছি, নাকি এটা জাস্ট কম্পালশন হয়ে দাঁড়াচ্ছে যে শিথিল না করে উপায় নেই? হ্যাঁ, শিথিল যদি না করা হয় তাহলে তার মানে প্রতিষেধক কি আছে? আমরা নিজেরা কেন, পৃথিবী এর কোনো ভ্যাকসিন যেহেতু বের হয়নি পৃথিবীব্যাপী, যখন পাওয়া যাচ্ছে না, কিন্তু মানুষ তো এইভাবে বসে থাকতে পারে না। আমাদের প্রশ্ন যেটা, আমরা চাইছি যে যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এই যে 20 লক্ষ কোটি টাকার যে প্যাকেজ, যে প্যাকেজটা প্রধানমন্ত্রী ঘোষণা করলেন, এটা যে যেখানে দাঁড়িয়ে আছি সেই মতন করে, এমনকি ছোট হকার থেকে, স্ট্রিট হকার থেকে, কৃষক ভাই, আমার যে ফুলালি মাসি বলুন, আমরা যারা বাড়ির যারা
পরিচারিকা তারা পর্যন্ত এই সুবিধাটা উপভোগ করতে পারবে। আজকে অরূপদা একটু আগে বললেন, অনেক কিছু বললেন, আমি বললাম আগে মুখ্যমন্ত্রী সেটা যেমন ঠিক তনুজাদি, একই সঙ্গে আমরা দেখলাম চীনে ইউহানে 10 দিনে হসপিটাল তৈরি হয়, এমনকি আমাদের পড়শি বাংলাদেশ সেখানে 3 সপ্তাহে হসপিটাল তৈরি হয়, আমাদের দেশে হয়েছে। কয়েক সেকেন্ড বলতে দাও। আমি যেটা বলতে চাইছি, আমার মুখ্যমন্ত্রী থালা বাজিয়ে প্রেস মিট না করে বলুক একবার যে কি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছে এই 50 দিনে। এই রাজ্যের মানুষ কোথায় চিকিৎসা খাতে যাবে, তাদের কি পরিকাঠামো তৈরি করা হয়েছে। এই যে আমাদের সঙ্গে একজন ডক্টর রয়েছে প্রধানমন্ত্রী বাজাতে বলেছিলেন, সেটা মানুষকে সম্মান দেওয়ার জন্য, সেটা হচ্ছে ডাক্তারদের সম্মান জানানোর জন্য। এখানে একজন ডাক্তার আছেন, উনি বলুক কি ইনফ্রাস্ট্রাকচার আছে, আর ঘন্টা বাজিয়ে মানুষকে এমন সম্মান দিয়েছেন যে পরিযায়ী শ্রমিকরা রেলের তলায় চাপা পড়ছে, আপনাদের সম্মানের খেলায় পরিযায়ী শ্রমিকরা রেল লাইনে কাটা পড়ছে। এই যে আপনার সম্মানের খেলায়, আপনাদের সম্মানের খেলায় শুনুন, আপনি নিজের রাজ্যটা দেখুন, যেখানে বাস করছে রেল লাইনে গিয়ে শোয়ার জায়গা নয় ওটা, ওটা রেল লাইনে। আপনারা আনেননি কেন? আপনারা শুধু নিজামুদ্দিন থেকে এনেছেন কেন? আপনারা শুধু এর্নাকুলাম থেকে আনলেন কেন? কেন হরিদ্বারের লোক আসলো না? কেন ভেলোরের লোক আসেনি? সেটা আগে বলুন। আপনারা আগে শিখুন, রাজনীতি করছেন আপনারা, কোনো টাকা পাইনি বলে। শুনুন, রেশন দুর্নীতি আপনারা শুরু করেছেন, তাই মানুষ বাইরে বেরিয়েছিল। রেশন দুর্নীতি যদি না হতো, আমি আসবো তনুজাদি, আমি অরূপবাবু আপনার কাছে আমার নির্দিষ্ট প্রশ্ন, অরূপবাবু আপনার কাছে আমার নির্দিষ্ট প্রশ্ন, এই রাজ্যেও কিন্তু লকডাউন ইমপ্লিমেন্টেশন নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। এই রাজ্যেও এখনো অবধি যে সংখ্যাটা দাঁড়িয়ে রয়েছে সেটা একেবারেই স্বস্তিদায়ক নয়। এই রাজ্যেও আমরা দেখছি যে বেশ কিছু জায়গায় শিথিল করা হয়েছে, ট্যাক্সি, হলুদ ট্যাক্সি নেমে পড়বে রাস্তায় সোমবার থেকে। না মপিয়া, একটা জিনিস তোমায় বুঝতে হবে, এটা কিন্তু একা কোনো সরকারের উপর নির্ভর করে না শুধুমাত্র। তার কারণ হচ্ছে গতকালকে যখন আমরা আজকে সমস্ত নিউজ পেপারে এই ছবিটা দেখেছি, গতকাল থেকে যখন বাস পরিষেবা চালু হয়েছে, সরকার থেকে বারংবার বলা হয়েছিল যে 20 জনের বেশি যাত্রী কোনো বাসে উঠবেন না। অথচ গতকালকে আমরা দেখলাম প্রথম যে বাস পরিষেবা চালু হলো হাওড়া থেকে, সেই একটি বাসে সমস্ত সিটে প্যাসেঞ্জার বসে রয়েছেন এবং প্যাসেঞ্জাররা দাঁড়িয়ে রয়েছেন। যখন সেই বাসের ড্রাইভারকে এবং কন্ডাক্টরকে সাংবাদিকরা প্রশ্ন করেছে, এইবার এই না প্রশাসন যেরকম এক্স্যাক্টলি প্রশাসন যেরকম এনশিওর করবে, তার সাথে সাথে এটা কিন্তু সেই নাগরিকেরও দায়িত্ব। প্রশাসন কিন্তু সমস্ত জায়গায় ফোর্স ডিপ্লয় করা একটা প্রশাসনের পক্ষে সম্ভব হয় না। একটা মানুষ যদি যতক্ষণ না সচেতন হবে, একটা জিনিস জানবে, এই ডেঙ্গুর মতো রোগ যতক্ষণ না মানুষ অ্যাওয়ারনেস বাড়ছে, মাস অ্যাওয়ারনেস তৈরি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই ধরনের প্যান্ডেমিক সিচুয়েশন কিন্তু কন্ট্রোল করা পুরোপুরি সম্ভব হয় না। না, আপনারা তো ডেঙ্গুর মতো ভেবেছিলেন অজরা জ্বর বলে চালিয়ে দেবেন, চালিয়ে দেওয়ার চেষ্টাও করেছিলেন। ডাক্তারদের ডেথ সার্টিফিকেট আপনারা পর্যন্ত লিখতে দেননি। এগুলো আপনারা বলুন কেন লিখতে দেননি? মানুষ কেন বুঝতে পারেনি? আরে মশাই, এই যে কোমরবিডিটি নিয়ে এত বড় বড় ডায়লগ দিচ্ছেন, আজকে গুজরাট গভর্নমেন্ট, আজকে গুজরাটের কথা ছাড়ুন, সেটার জন্য গভর্নমেন্ট আছে, বুঝে নেবে। আপনি মমতা গভর্নমেন্টের কথা বলুন, আপনি কেন খাদ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন না? একটা ছোট্ট বিরতি তার আগে নেব, আর বিরতিতে যাওয়ার আগে যখন আমরা দেখছি যে ঠিকই আবারও বলছি যে সত্যি তো ইকোনমিক অ্যাক্টিভিটি সেটা চিরদিনের জন্য, অনন্তকালের জন্য বন্ধ রাখা যায় না। একদিকে ফ্রাইং প্যান, অন্যদিকে জ্বলন্ত উনুন, একটা বেছে নিতেই হবে। এর মধ্যে ভারসাম্যটাই সরকারকে করতে হবে। আর সেখানে দাঁড়িয়ে যখনই ভারসাম্যের প্রক্রিয়াটা শুরু হচ্ছে, তখন এইমসের ডিরেক্টর বার্তা দিচ্ছেন যে জুন জুলাইয়ে পিকে যেতে পারে সংক্রমণের হার। ছোট্ট একটা বিরতির পর আসবো, দেখতে থাকুন স্ট্রিট ফাইট। বিরতির পর আরও একবার আপনাদের স্বাগত জানাই। আপনারা দেখছেন স্ট্রিট ফাইট প্রেজেন্টেড বাই সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট। আমরা গত সপ্তাহে দেখেছি এইমসের ডিরেক্টর তিনি সতর্ক করেছেন যে জুন জুলাই এখন অবধি যা পরিসংখ্যান দেখা যাচ্ছে, যা প্রবণতা দেখা যাচ্ছে, জুন জুলাই এই সংক্রমণের হার সেটা পিকে উঠতে পারে। কি বলছেন তিনি, দেখুন। अगर हम कुछ सक्सेस चाहते हैं तो चाहे हमारे टेस्टिंग बढ़े, केसेस जो हैं वो फ्लैटन होने चाहिए या कम होने चाहिए, जो नहीं हुए हैं। कि जैसे जैसे केसेस बढ़ रहे हैं उसके हिसाब से ये लाइकली है कि जो हमारी पीक है वो जून जुलाई में आ सकती है। इसका डेटा देखें तो उसमें यही लगता है कि जो पीक है वो जून जुलाई में आ सकता है।
এখানে আমি শুদ্ধ ব্যানার্জির কাছে যাব। শুদ্ধবাবু, জুন জুলাইয়ে পিকে উঠতে পারে এই আশঙ্কা ব্যক্ত করছেন অন্য কেউ না, খোদ এইমসের ডিরেক্টর। আরও অনেক বিশেষজ্ঞরাই বলছেন, আমরা এখন অবধি জানি ফুল প্রুফ কোনোটাই নয়, কিন্তু বিশেষজ্ঞরা যে প্রেডিকশন এখন অবধি করছেন তাতে কিন্তু এক্ষুনি নিয়ন্ত্রণে এসে যাবে, কাবু হবে করোনা, এরকম আশ্বাসবাণী কেউ দিচ্ছেন না। সেখানে দাঁড়িয়ে যখন আমরা আবারও বলছি যে ভারসাম্যটা খুব জরুরি, লকডাউন সত্যি আস্তে আস্তে শিথিল করতে হবে, এছাড়া পথ নেই, কিন্তু সেটার মধ্যে কতটা পরিকল্পনার ছাপ দেখছেন? এক্স্যাক্টলি, পরিকল্পনা মানে প্ল্যানিং। আমরা তো বলি প্ল্যানিং প্যারালিসিস, এদের প্ল্যানিং কোভিড হয়েছে। এদের প্ল্যানিং কোভিড হয়েছে, যাই লক্ষ লক্ষ লোক এতে আক্রান্ত হচ্ছে এবং তাদের থেকে বিপর্যস্ত হচ্ছে, বিধ্বস্ত হচ্ছে অর্থনৈতিক, স্বাস্থ্য। লাভ আগরওয়াল বলেন যে আমাদের করোনা দিয়ে বাঁচতে হবে, কিন্তু ওনার কথার মূল অর্থ হলো আমাদের করোনার সঙ্গে মরতে শিখতে হবে। প্ল্যানিং কমিশনের মেম্বার বলেন 16ই মের মধ্যে আমাদের সেরে যাবে, আর রণদীপ গুলেরিয়া বলেন জুন জুলাই। ব্যাপারটা হচ্ছে একটা মন্ত্রিত্ব বা একটা ক্যাবিনেট কতটা অক্ষম হলে এই সব লোকরা তিন রকম কথা বলতে পারে। আজকে প্রধানমন্ত্রী আধ্যাত্মিক কথা বলেন, আজকে নির্মলা সীতারামন পার্সেন্টেজে কথা বলেন, আর বাকি মন্ত্রীরা কি বলেন কিছুই বোঝা যায় না। এটা তো সম্পূর্ণ প্ল্যানিং কোভিড। চালিয়ে যদি 20 লক্ষ কোটি টাকার প্যাকেজ দিতে পারে, আজকে শুদ্ধবাবুরা বলুক এই 60 বছরে কংগ্রেস কি করেছে, ওনার ইকোনমিস্ট, ওনার মনমোহন সিং, ওনারা নয় জেলে নয় বেলে রয়েছে। দেখুন কাগজের ছবি দিয়ে আপনি করবেন না এইসব কথা। আজকে আপনারা নিজেরা বলুন আপনারা কি করেছেন। আপনারা বড় বড় বাচ্চাকে টেনে নিয়ে যাচ্ছে দিল্লির বুক দিয়ে, আজকে খাবার দেই, আজকে আপনারা লোন মেলা লাগিয়েছেন, মোদিজির ওয়েব সিরিজ চলছে, কালকে এমএসএমই, আজকে কৃষি ঋণ। আপনাদের হেডলাইনে শুনলাম লোন ছাড়া একটা কথা আছে, সহায়তা কোথায়, ওয়েলফেয়ার কোথায়? আরে কংগ্রেস ছিল বলে আপনারা হসপিটাল করেছেন একটা 6 বছরে, 6 বছরে করেছেন আপনারা একটা হসপিটাল, আপনারা একটা 6 বছরে হসপিটাল করেছেন। যে এমস এর কথা বলছিল কংগ্রেসের তৈরি, টিবি নির্মূল করেছে কংগ্রেস, পোলিও নির্মূল করেছে কংগ্রেস। শুদ্ধবাবু তরুজা দিয়ে আসবো, আমি একটু চলে যাব ডক্টর গুমটার কাছে। ডক্টর গুমটার কাছে আমি এখানেই জানতে চাইবো যে ডক্টর গুমটা, যেটা আপনিও বললেন যে এই বাইং টাইম, এই সময় যেটা কেনা হচ্ছে সেই সময়টাকে যদি পুরোপুরি ইউটিলাইজ করতে হয় এবং তা থেকে যদি ফায়দা তুলতে হয়, তাহলে তারই সঙ্গে খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে একদম সুনির্দিষ্ট পরিকল্পনা। সেই পরিকল্পনার ছাপটা কোথায়? অর্থাৎ আমার খুব নির্দিষ্ট প্রশ্ন আপনার কাছে যে এই লকডাউনের যে প্ল্যানিংটা আমরা দেখছি, সেটা আপনার কি মনে হয় যে বিশেষজ্ঞদের মস্তিষ্ক প্রসূত কিনা, সেই ছাপ কতটা থাকছে, নাকি গোটাটা একটা রাজনৈতিক মস্তিষ্ক প্রসূত? এটা এই বিতর্কটায় আমি যাব না। আমি আবারও একটা জিনিস সবাইকে মনে করিয়ে দিতে চাই, আমরা চিকিৎসক সমাজ, আমি একটা সংগঠনের প্রতিনিধিত্ব করি। আমরা মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে সম্প্রতি আমাদের বেশ কিছু কনস্ট্রাকটিভ প্রপোজাল আমরা পাঠিয়েছিলাম যে এই 2 মাস লকডাউন পেরিয়ে যাওয়ার পর আমাদের এই সরকারগুলো বা প্রশাসনের কি করণীয় আছে। একটা জিনিস বলতে চাই, এই যে রাজনৈতিক তরজা চলছে, এই তরজাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভারতবর্ষের মানুষ। এবং এই তরজা কোনোভাবেই এই করোনার অগ্নুৎপাতের মানে আগ্নেয়গিরির অগ্নুৎপাতকে হচ্ছে আমরা ঠেকাতে পারবো না। এই সময় আমাদের প্রয়োজন ছিল আরও অনেক অনেক বেশি টেস্টিং করা। আমার দরকার ছিল ক্লাস্টার টেস্টিং করা, আমার দরকার ছিল চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা সরঞ্জাম দেওয়া। আমরা সেসবের মধ্যে না গিয়ে আমাদেরকে দুঃখের সঙ্গে মানে বলতে বাধ্য হয়েছে যে আমরা লড়াইটা কনসেন্ট্রেট করতে হয়েছিল, যে তথ্যটা সেই তথ্য আমরা সঠিক তথ্য আমরা পাচ্ছিলাম না। ডেথ সার্টিফিকেট লেখা নিয়ে বিভিন্ন রকম টালবাহানা, সেখানে বিভিন্ন রকম বিধিনিষেধ, সেটা নিয়ে আমাদের ভুগতে হয়েছে। সম্প্রতি এখন দেখছি যে মডেল আমাদের যে বুলেটিন বেরোচ্ছে, তাতে কোমরবিডিটি একটা যখন আমাদের রাজ্যে বন্ধ হলো, কেন্দ্রীয় রাজ্যে শুরু করে দিল যে কোমরবিডিটির তথ্য। আমরা জানি যে যাদের কোমরবিডিটি থাকে সেই রুগীরাই হচ্ছে করোনাতে বেশি হচ্ছে মারা যায়। তো কেন্দ্রীয় সরকার যখন শুরু করলো, আমাদের রাজ্যের কোমরবিডিটির তথ্যটা সেই 72ই আটকে গেল গত 4-5 দিন 6 দিন। ফলে সব বিষয়ে কেন প্রশ্ন উঠবে কেন্দ্রীয় সরকারের দিকে, রাজ্য সরকারের দিকে, এইটা আমাদের হচ্ছে এটাই আমাদের মানে সবচেয়ে বড় প্রশ্ন, যে কেন আমাদের প্রশ্ন তুলতে হবে, কেন প্রশ্ন কিন্তু এটাই যে এই প্রশ্নগুলো উঠছে কেন। আসবো ডক্টর গুমটা, আমি উত্তর নেব অরূপবাবুর কাছ থেকে। এই প্রশ্নগুলো উঠছে তার কারণ হচ্ছে বিরোধীরা রাজনীতি করার জন্য এই প্রশ্নগুলো তুলছেন। যে বিরোধীরা রাজনীতি করার জন্য এই প্রশ্ন তুলেছিলেন, তাদের সেন্ট্রাল গভর্নমেন্টের সরকার, সেই সরকার এই কোমরবিডিটিকেই মান্যতা দিয়ে
তারাই নতুন বিজ্ঞপ্তি জারি করেছে। আজকে তাদের নিজেদের ফেলা থুতু চাটতে হচ্ছে এই কারণে। এবং তনুজা দেবী বারংবার করে যে কথা বলছেন এই 20 লক্ষ টাকার আর্থিক প্যাকেজ, 20 লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ, তনুজা দেবী জানা উচিত গত 6 ফেব্রুয়ারি থেকে রিজার্ভ ব্যাংক তার লিকুইডিটি বৃদ্ধির কাজ শুরু করেছে ধীরে ধীরে, এবং ইতিমধ্যেই সেই প্রসেসে 8.5 লক্ষ কোটি টাকা ইতিমধ্যেই মার্কেটে তারা ছেড়েছেন, এবং যেটা অলরেডি এই 20 লক্ষ কোটি টাকার মধ্যে ইনক্লুডেড। এর বাইরে সেন্ট্রাল 1.7 লাখ কোটি টাকার ইতিমধ্যেই বরাদ্দ রেডি করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় তার সেন্ট্রাল মিনিস্ট্রির সাথে যে মিটিং ছিল, মুখ্যমন্ত্রীর সাথে প্রধানমন্ত্রীর যে মিটিং ছিল, সেখানে সুস্পষ্টভাবে 10 লক্ষ কোটি টাকার জন্য দাবি করেছিলেন, এবং দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী যে 20 লক্ষ কোটি টাকার কথা বলেছিলেন তার মধ্যে আমি যেহেতু 20 লক্ষ টাকা কোটি টাকার প্যাকেজ নিয়ে আমরা বিশদে আলোচনা গতকালও করেছি, আজকেও প্রসঙ্গ উঠে এসেছে। আমার আপনার কাছে একদম নির্দিষ্টভাবে প্রশ্ন যে আমরা গত যে এই রাজ্যে ইনফ্যাক্ট আরও 1.5 দিন আগে লকডাউন শুরু হয়েছে, রাজ্যব্যাপী লকডাউন, আমরা দেখেছি যে প্রথম থেকে পুলিশ কড়া হাতে এই লকডাউন সেটাকে ইমপ্লিমেন্ট করছিল। তার পরবর্তীকালে পুলিশ প্রশাসন যেটা করেছে এটা মাল্টিটাস্কিং, সমস্ত কাজ তাদের করতে হয়েছে। কিন্তু তার মধ্যে বাজারের যে ছবি, বাজার খোলার পর বাজারের যে ছবি আমরা দেখেছি, ফুলের বাজার খোলার পর ফুলের বাজারের যে ছবি আমরা দেখেছি, সেখানে তো সোশ্যাল ডিস্টেন্সিং শিখে সেখানে দাঁড়িয়ে আজকে যখন ছোট ছোট খাবারের দোকান খোলার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, যখন বাস চালানোর সিদ্ধান্ত হচ্ছে, আপনি নিজেও বললেন আমরা সেই ছবি দেখেছি, সেই ছবি দেখে চমকে উঠতে হয়, যখন ট্যাক্সি চলার সিদ্ধান্ত নিচ্ছে, এর দায়িত্বটা কে নেবে? দেখুন, আমি আবারও বলছি, প্রশাসনের যেরকম দায়িত্ব রয়েছে তার সাথে সাথে একইভাবে দেশের মানুষেরও দায়িত্ব নিতে হবে। সচেতন সংবেদনশীল নাগরিকের দায়িত্ব দেশের প্রতিটি মানুষকেও পালন করতে হবে। আপনি এখানকার কথা বলছেন, আমরা দিল্লির ফুলবাজারের ছবি দেখেছি, আপনি এই কথা বলছেন আমরা চেন্নাইয়ের বাজারের ছবি দেখেছি, এবং এই যে তারা তো বাজারে একটা শৃঙ্খলা রাখতে পারতো, এখনো কি এমএলএদের ইউজ করা হচ্ছে? এত কথা বলছেন একটা রাজ্যে সরকার গঠনের জন্য, কলকাতা শহরে তোমাদের সরকার তোমাদের কমলাকে ফেলে দিয়ে, শুদ্ধতা তোমাদের কমলাকে সরকারকে ফেলে দিয়ে শুধুমাত্র একটা বিজেপি পিছিয়ে দিয়েছিল, তোমাদের কমলনাথের সরকার বিজেপি সরকার গঠনের জন্য এরা লকডাউনকে পিছিয়ে দিয়েছিল, বড় কাউন্সিলর কাজ একটা করছে, সরকার কি কাজ জন্য। আজকে এই কলকাতা পুলিশ রাজ্য প্রশাসন যথেষ্ট প্রোঅ্যাক্টিভ ম্যানারে কাজ করছে, কিন্তু একই সাথে কাউন্সিলররা কি কাজ করেছে? তুমিও তো কাউন্সিলর একজন, তোমার তো অধিকার ছিল সরকারি, তুমি ব্যক্তিগত উদ্যোগে কাজ করতে পারো। যেভাবে তোমাদের কি কোনো কাজ দেওয়া হয়েছিল? যেভাবে একটা প্যান্ডেমিক সিচুয়েশনে প্রশাসনের দায়িত্ব, কিন্তু শুধুমাত্র কি সাধারণ মানুষের শুভ বুদ্ধির উপর গোটাটা ছেড়ে দেওয়া যাবে? শুধুমাত্র কি নাগরিকের শুভ বুদ্ধির উপর ছেড়ে দেওয়া যাবে? শুধুমাত্র শুভ বুদ্ধির উপর ছেড়ে দিলে কি হয় সেটা আমরা দেখতে পাচ্ছি। মুক্তি পাওয়া যায় না মহামারী থেকে। সচেতন করতে পারে না? না, যাবে না। অ্যাডমিনিস্ট্রেশনের কাজ করছে, কিন্তু তার সাথে সাথে মানুষের কাছে আপিল করতে হবে, কারণ মানুষ যতক্ষণ না সচেতন হবে 100% এই কাজ করা কখনোই সম্ভব হয় না। একদম মানুষকে যে সরকার শুদ্ধবাবু, কিন্তু উপায় বাকি, শুদ্ধবাবু, কিন্তু উপায় বাকি। আপনাদের নেতারাও, শুদ্ধবাবু, আমরা দেখেছি রাহুল গান্ধী থেকে শুরু করে সোনিয়া গান্ধী, তারাও বারবার আশঙ্কা প্রকাশ করেছেন যে সত্যি এই লকডাউন চলছে মানুষের অর্থনীতির ওপর, মানুষের জীবন জীবিকার ওপর, দেশের অর্থনীতির ওপর বড় প্রভাব আসবে। রাহুল গান্ধী তিনি নিজে রঘুরাম রাজনের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করেছেন, তিনি অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করেছেন। তো এই জায়গায় দাঁড়িয়ে ঠিকই সমালোচনার যেমন জায়গা রয়েছে, আবার এটাও তো প্রশ্ন যে সরকার করবেটা কি? সরকারকেও তো ইকোনমিক অ্যাক্টিভিটি শুরু করতে হবে। মৌপিয়া, গত লকডাউনের মধ্যে যদি তুমি একদিন দেখাতে পারো আমরা সরকারের সমালোচনা করেছি, আমি মেনে নেব। আমরা সাজেশন দিয়েছি, লিখিত দিয়েছি, বিশেষজ্ঞদের এনে দিয়েছি, সরকার শুনুক, আমরা বিনীত অনুরোধ করেছি। আলটিমেটলি দেখা যাচ্ছে ওরা আমাদের এই কথাটা ধরলো যে আপনারা বলছেন, কিন্তু আমরা তো বলেছিলাম যে এটা একটা পজ বাটন, এটা দিয়ে সারবে না, লকডাউন দিয়ে সোশ্যাল ডিস্টেন্সিং দিয়ে সারবে না। আজকে ডাক্তারবাবু যে কথাটা বলছেন সেই কথাটা তোরা মানলো না। আজকে তোরা কি করতে চাইছিস? কোনো প্ল্যান আছে নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় প্ল্যানিং এর কোনো লোক আছে বা তাদের কথা শোনা যায়? এক্স্যাক্টলি এই প্ল্যানিং এর প্রসঙ্গটা উঠছে, রাজ্য সরকার হোক বা কেন্দ্রীয় সরকার, লকডাউন চলছে, লকডাউন ধাপে ধাপে, সেটা থেকে আমাদের একটা এক্সিট প্ল্যানও করতে হবে, কিন্তু সেই এক্সিট প্ল্যানটা কোথায়? লকডাউন শুরু যখন হয়েছিল অনেকে অভিযোগ করছেন যে তার মধ্যেও কি পরিকল্পনার ছাপ ছিল? পরিকল্পনাহীন লকডাউন নাকি পরিকল্পনা করে লকডাউন? একটা ছোট্ট বিরতির পর এই প্রসঙ্গে ফিরবো, দেখতে থাকুন স্ট্রিট ফাইট।
আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি ডক্টর মানুষ গুমটার কাছে জানতে চাইবো, ডক্টর গুমটা, তাহলে কি হার্ড ইমিউনিটির ওপর ভরসা করাটাই এই মুহূর্তে একমাত্র উপায়? আর সেখানেই আমার প্রশ্ন যে আমরা দেখেছি ব্রিটেন হার্ড ইমিউনিটির ওপর ভরসা করতে গিয়ে প্রথম দফায় যে শিথিলতা দেখিয়েছিল তার বিরাট মাসুল দিতে হয়েছে। আমেরিকার মতো মহাশক্তিধর দেশ, সেখানে মৃত্যু মিছিল। সেখানে আমাদের দেশ, যেখানে আমাদের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে অনেক প্রশ্নের জায়গা রয়েছে, যেখানে এত বিপুল জনসংখ্যা, সেখানে হার্ড ইমিউনিটির ওপর ভরসা রাখতে গেলে তো সেটা বিপুল সংখ্যায় মানুষের প্রাণের বিনিময়ে সেটার উপর ভরসা রাখতে হবে। না, এটা ঠিক যে কোনো দেশের কোনো ফটোকপি আমাদের দেশে চলবে না। আমাদের দেশের পরিকল্পনা আমাকেই করতে হবে এবং রোগের যে বিজ্ঞান আছে করোনা রোগের, সেই বিজ্ঞানের উপর ভিত্তি করেই করতে হবে। আমার লকডাউন ঘোষিত হয়েছিল কোনো পরিকল্পনা ছাড়াই। লকডাউন তোলার ক্ষেত্রেও যদি পরিকল্পনাহীন লকডাউন হয়, তাহলে আমরা বলতে বাধ্য যে মানুষের অশেষ দুর্গতি সামনের দিনে অপেক্ষা করছে। আমরা 2-3টে জিনিস এর মধ্যে বলে নিতে চাই। ফটোকপি করবেন না, আমাদের দেশে যথেষ্ট বিশেষজ্ঞরা আছেন, তাদের মতামত নিন। আমরা জানি মানুষের এই সময় যেটা দরকার, মানুষের পেটের ভাতের দরকার, আপনাকে দিতে হবে, পরিকল্পনা করুন। আপনার দরকার চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা দেওয়া, সেই সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করুন। আমার দরকার যে আরও প্রচুর পরিমাণ টেস্ট বাড়ানো, সেই টেস্ট করুন। কোথায় আমরা দাঁড়িয়ে আছি সেই তার ভিত্তির উপর নির্ভর করে আপনি পরিকল্পনা করে লকডাউন আস্তে আস্তে শিথিল করার চেষ্টা করা যেতে পারে। আর সবচেয়ে বেশি যেটা দরকার, যে দুটো চিকিৎসাই আপনাকে একই সঙ্গে আপনাকে করতে হবে। যে করোনা রোগ, তার চিকিৎসার জন্য আপনার যে পরিকাঠামো, সেই চিকিৎসা করার ব্যবস্থা আপনি আর যেটুকু খামতি রয়েছে সেটা করে ফেলুন। করে ফেলার পর পরিকল্পনাটা আপনারা করতে শুরু করুন। আর সবচেয়ে যে দুর্গতির মধ্যে পড়েছে মানুষ, নন কোভিড রোগীরা, যে প্রতিদিনের চিকিৎসা পেতে, জরুরি চিকিৎসা পেতে, এবং ক্যান্সার পেশেন্ট, ডায়ালিসিস পেশেন্ট, এদের চিকিৎসাটা আপনি এনশিওর করুন। ফলে ফটোকপি নয়, আমার দেশের পরিকল্পনা অনুযায়ী অনেক আমি এখানে তনুজা চক্রবর্তীর কাছে যাব। তনুজাদি, পরিকল্পনার ছাপটা কোথায়? ঠিকই ফোর্থ ফেজ লকডাউন কীরকম হবে সেটা সম্পর্কে তার রূপরেখা আমরা এখন অবধি জানি না। নতুন রঙের হবে, নতুন রূপে হবে, এটা প্রধানমন্ত্রী বলেছেন। কিন্তু সত্যি সত্যি লকডাউনে বিশেষজ্ঞের মস্তিষ্ক প্রসূত পরিকল্পনার ছাপ কতটা পাওয়া যাচ্ছে, এই প্রশ্ন কিন্তু অনেকে তুলতে শুরু করেছেন। দেখুন, আমাদের যেটা বিষয় সেটা কিন্তু প্রধানমন্ত্রী যে কথাটা বলেছেন, নতুন রূপে যে লকডাউনটা হবে নেক্সট ফোর্থ ফেজে, সেটা কিন্তু রাজ্য ঠিক করবে তার পরিস্থিতি কেমন, কি পরিস্থিতিতে রাজ্য আছে। তো সে এমতো অবস্থায় আমাদের কিন্তু, আমি প্রথমেই ডাক্তারবাবুর কাছে আমি ক্ষমা চাইব পশ্চিমবঙ্গবাসী হিসেবে, যে উনি যেটা বললেন, উনি একটা সার্টিফিকেট লেখার মতন অবস্থায় ওনারা ছিলেন না। ওনারা কি প্রতিকূল পরিবেশে ওনারা এই কাজ করছেন আমাদের জন্য, সাধারণ মানুষের জন্য, তার জন্য সত্যি ওনাকে কর্মী জানাচ্ছি। সত্যি তাই বেদনার বিষয় ছিল, সার্টিফিকেট নিতে পারতাম না। বিশ্বাস করুন, এই জন্য আমি ক্ষমা প্রার্থী পশ্চিমবঙ্গবাসী হিসেবে। আমি যেটা বলতে চাইছি, মুখ্যমন্ত্রীকে এখন একটু সচেতন হতে হবে। আমরা চাই উনি শ্বেতপত্র দিন, উনি কি এই 50 দিনে কি করলেন। ঠিকই আমাদের রাজ্যের বিষয় তো আমরা নজর দেবই। আমি অরূপ চক্রবর্তীর কাছে সে প্রসঙ্গে যাব। দেশের মানুষও তো আমার দেশের নাগরিক, দেশের মানুষও তো আমার সহনাগরিক। দেশে আক্রান্তের সংখ্যাটা আজকে কিন্তু 78,000 ছাড়িয়ে গেছে। প্রশাসন ঠিক, হ্যাঁ অবশ্যই দেশ নিয়ে তো অবশ্যই ভাববো, কিন্তু নিজের জায়গাটা ঠিক না করলে সামগ্রিকভাবে ভাববো কি করে, এটা তো ভাবতে হবে আমাদের। আমরা যদি নিজেরা সুস্থ হই তবেই না পারিপার্শ্বিক সুস্থ করতে পারবো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো দেশের প্রধানমন্ত্রী, রাজ্যের প্রধানমন্ত্রী তো নন। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো দেশের প্রধানমন্ত্রী। এখনকার স্টেপটা ঠিক করবেন রাজ্য সরকার, সেই কথাটাও কিন্তু উনি বলেছেন। কারণ পরিস্থিতি পরিবেশ অনুযায়ী এটা ঠিক হবে। আপনি যেটা বললেন, প্রধানমন্ত্রী বলেছেন যে ফোর্থ ফেজটা রূপরেখা নতুনভাবে হবে, কিন্তু সেটা ঠিক করবে কিন্তু রাজ্য সরকার। সুতরাং বাসে 20 জন থাকবে, সেটা কিভাবে প্রশাসন দেখবে না, জনগণ ঠিক করবে কি বাসের ড্রাইভার ঠিক করবে, এরকম একটা না, সেটা তো প্রধানমন্ত্রী নিজেই সেটা বলে দেবেন। আগাম আমরা জানতে পারবো এটা প্রধানমন্ত্রী কবে করবে, এটা পার্টির বিষয়। আমি আসলে শুধু প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন রাজ্যগুলির পরামর্শ নিয়ে এই ফোর্থ ফেজের রূপরেখা ঠিক হবে। অরূপবাবু, আপনারা বলুন যে আপনারা কি মনে করছেন যে এই জীবন আর জীবিকার মধ্যে ব্যালেন্সটা করতে গেলে কোন দিকগুলো ইমিডিয়েটলি অ্যাড্রেস করা দরকার? খুব ক্যাটেগরিক্যালি বলে দিয়েছেন, খুব ক্যাটেগরিক্যালি মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলে দিয়েছেন যে আমাদের রাজ্য আগামী দিন যেভাবে রেড জোন ডিফাইন করা হচ্ছে, তার মধ্যেও জোন এ, জোন বি, জোন সি এইভাবে ক্যাটেগরাইজ করা হবে। কারণ এটা ঘটনা যে আজকে যেরকম লকডাউনের প্রয়োজনীয়তা রয়েছে, তার সাথে সাথে যে অগণিত মানুষ, মূলত যারা পরিযায়ী শ্রমিক হতে পারেন, যারা ডেইলি আর্নার, যারা দিন আনা দিন খাওয়া মানুষ, তাদের রুটি রুজির জায়গাটা রয়েছে। কারণ আজকে যাদের হাতে সামর্থ্য রয়েছে তারা এই লকডাউনকে হয়তো এফোর্ড করতে পারছে,
কিন্তু যে মানুষগুলো দৈনন্দিন অন্ন উপার্জন করেন সেই মানুষদের অবস্থা আক্ষরিক অর্থে দুর্বিষহ। সেই কথা অনুধাবন করে বারংবার উৎসবের বোনাস আমি এখানে একটু শুদ্ধবাবুর কাছে সবশেষে আসবো। শুদ্ধবাবু, আপনারা রাজ্যে বিশেষ ট্রেন চলতে শুরু করে দিয়েছে। আপনার বলার সময় কেউ ডিস্টার্ব করেনি। না, না, আপনি চুপ করুন, আপনি শুনুন, অন্যের কথা শোনার ধৈর্য রাখুন। না, আপনাদেরও এবার শুনতে সেই হবে। জায়গায় দাঁড়িয়ে আপনারা মমতা ব্যর্থ একটা বন্দ্যোপাধ্যায় প্রশাসন, আমাদের সরকার ব্যর্থ পরিষ্কারভাবে সরকার নিয়ে আমরা জোন চলছি ডিফাইন আপনাদের করে নিয়ে। দিয়েছে আচ্ছা, এবং এই অরূপ বাবু, সিস্টেমেটিক আমি ম্যানারেই কাজ দুজনকেই হবে। বলছি, আমি আমার শুদ্ধবাবুর মনে কাছে হয় সবশেষে আসবো। শুদ্ধবাবু, খুব সংক্ষেপে আপনার কাছে এটাই জানতে চাইবো যে সময় দাঁড়িয়ে আমরা দেখলাম যে বিশেষ ট্রেন ইতিমধ্যে দিল্লি থেকে 15টা শহরের মধ্যে যাতায়াত করতে শুরু করলো, যদিও অন্যান্য ট্রেন পরিষেবা আপাতত 30শে জুন অবধি তার যে বুকিং ছিল সেটা ক্যান্সেল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সত্যি আপনারা কি মনে করেন যে এই সময় দাঁড়িয়ে সিদ্ধান্তটা কতটা সময় উপযোগী, এবং যদি এই সিদ্ধান্তটা নিতে হয় তার সঙ্গে কোন ফ্যাক্টরগুলো সেগুলোকে এনশিওর করতে হবে? দেখুন, এইখানেই সমস্ত প্ল্যানিং এর ব্যাপার আছে। আমরা বারবার বলেছি রাজ্যকে কলিগ ভাবুন, নিজেকে বস ভাববেন না। মানুষের হাতে টাকা দিন, ব্যবসায়ীদের হাতে টাকা দিন, এবং দ্বিতীয়ত আরেকটা রাস্তা, রাজনীতি করা বন্ধ করুন, বিরোধীদের সাথে কথা বলুন। আপনার দলের ট্যালেন্টেই আমার দলের ট্যালেন্ট আছে, মতামত নিন। আর দ্বিতীয়ত দিলীপ ঘোষকে বলুন ওই পদ্মফুল আঁকা মুখের মুখোশটা বার করে মানুষের মতো কাজ করতে, এবং 18 জন এমপিকে বলুন বাংলার মানুষের জন্য কাজ করতে, উদার হতে বলুন। এই মৃত্যুর মিছিলে ভোট চাইতে আসবেন না, আমাদের সময় একদম মৃত্যুর শেষ। মিছিলে ভোট চাইতে আসবেন না। অরূপ বাবু, তনুজাদি, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। শুধু স্ট্রিট ফাইট শেষ করার আগে একটাই কথা বলার চেষ্টা করবো, আমরা নিজেরাই নিজেদের একটু উজ্জীবিত করার চেষ্টা করবো যে একই সঙ্গে আমাদের দেশে যে সুস্থতার হার সেটাও আশাব্যঞ্জক। কাজেই সমস্তটাই নেই রাজ্য নয়, কিন্তু এখানে দাঁড়িয়ে রাজ্য সরকার হোক কেন্দ্রীয় সরকার হোক তাদের যথাযথ প্ল্যানিংটার উপর নির্ভর করছে আপনার আমার সবার সুরক্ষা, সবার ভবিষ্যৎ। আমরা আশা করব যে সমস্ত রাজনৈতিক চাপানুতোর, রাজনৈতিক তরজা ছেড়ে এই প্ল্যানিংটা লকডাউন 4th ফেজ যে রূপেই আসুক না কেন তাতে যেন এই সুষ্ঠু পরিকল্পনার ছাপটা থাকে, এবং সেই পরিকল্পনা মাফিক তার বাস্তবায়নে যেন উদ্যোগী হয় কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারগুলি, যাতে দেশের সমস্ত নাগরিক এই কোভিড-19 করাল থাবা থেকে ধীরে ধীরে মুক্তির একটা দিশা খুঁজে পায়। এইটুকু কামনা করে আজকে স্ট্রিট ফাইট এখানে শেষ করছি। দেখতে থাকুন জি 24 ঘন্টা।